হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল। তো এখন আমরা রয়েছি ক্রোয়েশিয়াতে। আপাতত আছি আমরা জাগ্রেব, যেটা কি ক্রোয়েশিয়ার ক্যাপিটাল, কিন্তু বিগত কিছু দিনে আমরা ঘুরে দেখব পুরো ক্রোয়েশিয়া শহরটাই। তো আজকে আমরা করতে বেরিয়েছি জাগ্রেবের সাইট সিন। এখন আমরা রয়েছি আপার জাগ্রেব সিটিতে। তো বেসিক্যালি জাগ্রেব কিন্তু দুটো ভাগে বিভক্ত। একটি লোয়ার সিটি আছে যেখানে অনেক নতুনত্ব, যেমন ন্যাশনাল থিয়েটার বা লাইব্রেরি এসব রাখা আছে, এবং এখানে এখন যেখানে আমরা রয়েছি সেটা হলো আপার সিটি অফ জাগ্রেব। আর এই মুহূর্তে আমরা রয়েছি লোটস্ট্রাচাক টাওয়ারে। এই টাওয়ারটির থেকে পুরো জাগ্রেবের এত সুন্দর ভিউ পাওয়া যায় যে এটা কিন্তু মিস করার না। ঢুকতে গিয়ে একটি অ্যাডমিশন চার্জ লাগে, এবং প্রতিদিন দুপুর 12টায় এখান থেকে কিন্তু ক্যানন ফায়ার হয়। Ja bi se prijavila kad bi dolazio. Ja bi svaki dan od podne dolazio iznova. বিগত 100 বছর ধরে এই ক্যানন ফায়ারিং হচ্ছে দুপুর 12টায়, যাতে লোকালরা জানতে পারে যে কোন টাইম হচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে কিছু দূর হাঁটতে হাঁটতে চলে আসবে স্টোন গেট। এই গেটটা একসময় ওল্ড টাউনের ওয়ান অফ দ্য গেটস ছিল, মেন গেটস ছিল। তবে 1731 সালে, অর্থাৎ 1731-এ একটি বীভৎস আগুনে সব কিছু পুড়ে গেলেও একটি ভার্জিন মেরির পোর্ট্রেট সেটা কিন্তু পড়েনি। তো এই স্টোন গেটে সেটাই কিন্তু ডিসপ্লে করা আছে, এবং তার পাশে অনেক আয়রন গেটস দেওয়া আছে, এবং এটাকে বলা হয় যে ভার্জিন মেরি জাগ্রেব শহরটিকে এখান থেকে প্রোটেক্ট করে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একদম যে হাই জাগ্রেব সিটির মেন স্কোয়ারে। এখানে আছে সেন্ট মার্কস ক্যাথিড্রালও। ভীষণ সুন্দর নানা রকম রঙের টাইলস দিয়ে সাজানো এই সেন্ট মার্কস ক্যাথিড্রাল। তো যাকে দ্য শর্টেস্ট ওয়ে বিটুইন লোয়ার জাগ্রেব সিটি অ্যান্ড দ্য হায়ার জাগ্রেব সিটি হলো এই ফিউনিকুলার। এটা নাকি বিশ্বের সব থেকে ছোট ফিউনিকুলার, মানে রাস্তাটা খুবই কম, মাত্র কয়েক সেকেন্ডে উপর থেকে নিচে চলে আসা যায়। এবং জাগ্রেব সিটিতে যে কার্ডে ট্রান্সপোর্ট চলে সেই কার্ডেই কিন্তু আপনি এই ফিউনিকুলারটাকে নিতে পারবেন। তো চলে এসেছি আমরা লোয়ার জাগ্রেব সিটিতে, এবং এখন আমরা রয়েছি লা প্লেস ব্যান জেলাচিক স্কোয়ারে। তো লোয়ার জাগ্রেব সিটিতে একটু মডার্ন আর্কিটেকচার্স। তো এখানে প্রচুর শপিং স্ট্রিটও ছিল, তার সাথে প্রচুর ট্রামস অ্যান্ড বাসেসও চলছিল এখানে, ভেরি ওয়েল কানেক্টেড। আর এই লোয়ার জাগ্রেব সিটিতেই কিন্তু রয়েছে জ্রিনজেভাক পার্ক অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন। প্রত্যেকটা ইউরোপিয়ান সিটির মতোই জাগ্রেবেও কিন্তু প্রচুর ফ্লোরা অ্যান্ড ফনা আছে। তো এখন আমরা চলে এসেছি দ্য ক্রোয়েশিয়ান ন্যাশনাল থিয়েটারে। এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর, এবং যে মডার্ন আর্কিটেকচার জাগ্রেবের সেটা কিন্তু এখানে এলেই আপনারা বুঝতে পারবেন। এই যে লোয়ার জাগ্রেব সিটিটা, সেটা কিন্তু ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য হায়ার জাগ্রেব সিটি। তো আপনারা যদি আসেন, দুটোকেই কিন্তু একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন। আমরা ছিলাম যে মেন স্কোয়ারটা আছে বেন জেলাসিক স্কোয়ার, সেখানেরই আশেপাশে। আর সেখান থেকেই 1-2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু আসে এই ক্যাফে স্ট্রিটটা। প্রচুর ক্যাফে লাইন দিয়ে, এবং সব জায়গায় চলছে গান বাজনা এবং অসাধারণ খাবার দাবার। তো জাগ্রেবে একদিন কাটিয়ে আমরা চলেছি এখন স্প্লিটের পথে। আমাদের মেন গন্তব্য ছিল কিন্তু ডুব্রোনিক, যে ফেমাস HBO টেলিভিশন সিরিজটা আছে গেম অফ থ্রোনস, সেটার কিন্তু ম্যাক্সিমাম শুটিং হয়েছে ডুব্রোনিকে। ডুব্রোনিকেও এয়ারপোর্ট আছে, আবার স্প্লিটেও কিন্তু এয়ারপোর্ট আছে। তবে আমরা চাইছিলাম একটু লো কস্ট অপশন। তাতে দেখলাম যে জাগ্রেব থেকে যদি আমরা বাসে যাই তাহলে ডুব্রোনিক ডাইরেক্ট পৌঁছতে লাগবে 8 ঘন্টা। তাই আমরা ডিসাইড করি যে 4 ঘন্টা গিয়ে আসে স্প্লিট শহর। সেখানে 2 দিন কাটিয়ে স্প্লিটটাকে একটু ভালো করে দেখে তার পরের দিন চলে যাব ডুব্রোনিকে।
তো জাগ্রেবের যে মেন বাস টার্মিনাল আছে সেখান থেকেই কিন্তু স্প্লিটের জন্য বাস ছাড়ে। আর রাস্তাটা এত সুন্দর যে 3-4 ঘন্টা কাটাতে কোনো সমস্যাই ছিল না। আর মোটামুটি 4 ঘন্টা পরে আমরা চলে এসেছি স্প্লিটে। এই স্প্লিট কিন্তু ক্রোয়েশিয়ার সেকেন্ড লার্জেস্ট সিটি। তো আমরা এখন রয়েছি ওল্ড টাউন স্প্লিটে। আমরা কিন্তু এখানেই একটি এয়ারবিএনবিতে ছিলাম। তবে বলে রাখা ভালো যে আপনারা যদি ওল্ড টাউনের মধ্যে থাকেন তাহলে বেশি লাক্সুরিয়াস বা বড় হোটেল পাবেন না। এখানে ওরকম এয়ারবিএনবি টাইপেরই হোটেল পাবেন এবং একটু কস্টলি অ্যান্ড সাইজে ছোট। তবে আপনারা যদি অন্য কোনো হোটেলে থাকতে চান তাহলে ওল্ড টাউনের বাইরে থাকতে হবে। তবে যেটা বললাম যে আমরা যেহেতু জাস্ট দুদিনের জন্যই এসছিলাম, তাই সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে ওল্ড টাউনের মধ্যেই থাকবো, যাতে আমাদের এক্সপ্লোর করতে একটু সুবিধা হয়। আর এখন আমরা চলে এসেছি ডায়োক্লেশিয়ান প্যালেসের ক্লক টাওয়ারে। এখান থেকে পুরো স্প্লিট শহরটা কিন্তু অসাধারণ দেখতে লাগে। সামনে সমুদ্র এবং 1700 বছরের পুরনো শহর ঘিরে রয়েছে এই সমুদ্রের পার্কে। 1700 বছর পুরনো হলেও আজও কিন্তু এই প্যালেসের মধ্যে ক্যাফে, রেস্টুরেন্টস এবং মানুষের বসবাস করার জায়গাও কিন্তু রয়েছে। এবং এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। তবে এই ক্লক টাওয়ারটিতে চড়তে গেলে কিন্তু প্রচুর সিঁড়ি ভাঙতে হয়। তো আপনাদের যদি অ্যাক্সেসিবিলিটি প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে যাওয়া যাবে না, কারণ সিঁড়ি ছাড়া আর কোনোই রাস্তা নেই এখানে ওঠার। তবে একবার উঠতে পারলে এত সুন্দর ভিউ যে স্প্লিটের কিন্তু আর কোনো শহর থেকেই বা কোনো জায়গা থেকেই সেটা কিন্তু দেখতে পাবেন না। এই ক্লক টাওয়ারের নিচেই কিন্তু রয়েছে সেন্ট ডমনিয়াসের ক্যাথিড্রাল। আর এটা নাকি বিশ্বের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সার্ভাইভিং ক্যাথিড্রাল বিল্ডিং। তাছাড়াও এখানে রয়েছে জুপিটার টেম্পল। তো এটি হলো রোমান টেম্পল, যেটা প্রায় 3500 বছর ধরে প্রিজার্ভ করা আছে। এবং এখানে একটি ব্ল্যাক গ্রানাইটের স্ফিংস আছে, যেটা কিনা ইজিপ্ট থেকে আনা হয়েছিল। তো ডায়োক্লেশিয়ান প্যালেসটা আমরা ঘুরে এবার চলে এসেছি মেন রোডে, কারণ এখন আমরা যাব মার্জান হিলসে। তো এই মার্জান হিল ইজ অ্যাকচুয়ালি আ হাইকিং পয়েন্ট। মানে আপনারা যদি স্প্লিট থেকে কোনো হাইক করতে চান তাহলে এই মার্জান হিলস থেকে প্রচুর ট্রেলস কিন্তু শুরু হয়। তবে আমরা আর পুরোটা যাব না, আমরা কিছুটাই যাব, কারণ এখানে অলরেডি সানসেট শুরু হয়ে গিয়েছিল। তো আমরা তার আগেই মার্জান হিলসের যে পার্কটা আছে সেখান থেকে ঘুরে আসতে চাইছিলাম। তবে প্রচুর সিঁড়ি ভাঙতে হয়, প্রায় 178 মিটার মতো উঠতে হয় এই সিঁড়ি ভেঙে। তো পুরোটা না গেলেও কিছুটা গেলেই কিন্তু পুরো স্প্লিটের একটি অসাধারণ ভিউ পাওয়া যায়। আমরা সানসেটের টাইমে গিয়েছিলাম, তখন কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখতে লাগছিল পুরো স্প্লিট শহরটাকে। আর এই মার্জান হিলস কিন্তু কমপ্লিটলি কার ফ্রি জোন, তাই গেলে আপনাদের এই সিঁড়ি ভেঙেই কিন্তু যেতে হবে। আর শহরটা যেহেতু পুরনো, তাই এখানে গাড়ি চলাচলের একটু অসুবিধাই আছে। আর এই যদি আপনারা ওল্ড টাউনে থাকেন তাহলে এই কবল স্টোনের জন্য লাগেজ টানাও কিন্তু একটা বেশ প্রবলেমের ব্যাপার, কিন্তু ঘুরতে এলে এইটুকু তো করতেই হবে। যাকগে, নেক্সট দিন আমরা নিয়েছিলাম আইল্যান্ড হপিং ট্যুর। তো স্প্লিট থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা আজকে স্প্লিটের যে আইল্যান্ডগুলো আছে সেইগুলোকে একটু ঘুরে দেখব। প্রচুর ট্যুরস হয়, তবে আমরা চুজ করেছিলাম একটি 5 আইল্যান্ড ট্যুর। তো প্রথমেই একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি স্পিড বোটে। সোজা আমরা চলে যাব এখানে ব্লু কেভ দেখতে। তো এখানে যে স্পিড বোটটা ছিল সেটা কিন্তু প্রচণ্ড স্পিডে যাচ্ছিল এই সমুদ্র দিয়ে, এবং যথেষ্ট ঠান্ডা লাগছিল এই সময়। তো এখন আমরা চলে এসেছি বাইসেভো আইল্যান্ডে। এখানে এসে টিকিট কেটে, যেটা এই গ্রুপ ট্যুরেই ইনক্লুডেড ছিল, আর একটা ছোট্ট বোটে করে আমরা যাব ব্লু কেভের মধ্যে। ব্লু কেভ হলো এমন একটি গুহা যেটা সূর্যের আলোর জন্য একদম নীল রঙের আভাতে জ্বলজ্বল করে। অনেকে যখন ইটালিতে যায়, ইটালি থেকেও কিন্তু এরকম একটা ট্যুর হয় যেখানে ব্লু কেভ দেখায়। অর্থাৎ যেসব গুহায় সূর্যের আলো রিফ্লেক্ট করে এরকম ব্লুভাবে জ্বলে সেগুলোকেই কিন্তু ব্লু কেভ বলে। আর এই কিছুক্ষণ পরেই আমরা চলে এসেছি ব্লু কেভের সামনে।
কেভের যে এন্ট্রেন্সটা ছিল সেটা অত্যন্ত ছোট ছিল, তো আমাদের সবাইকে বলা হয়েছিল আমরা যাতে একদম মাথা নিচু করে শুয়ে পড়ি, কারণ এখানে না হলে মাথা ঠুকে যাওয়ার চান্স আছে। এত ছোট এন্ট্রেন্সটা ছিল যে নিচু না হলে কিন্তু মাথা ঠুকেই যাবে ওপরের পাথরে। তো চলে এসছি আমরা ব্লু কেভের মধ্যে। এটা এতই ছোট যে একটা কি দুটো বোট অ্যাট আ টাইম ঢুকতে পারে। তো আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি ভেতরে একটি বোট থাকার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো সেই জন্য একটু সকাল সকাল গেলে কিন্তু সুবিধাই হবে, কারণ বেলায় একে তো রিফ্লেকশন ঠিকঠাক হয় না, আর না হলে প্রচুর ভিড় হয়ে যায়। পরপর লাইন দিয়ে বোট এলে তখন কিন্তু টাইমিংও একটু প্রবলেম হয়ে যায়। তো এই যে ব্লু কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কমপ্লিটলি ন্যাচারাল, কোনো রকম ফিল্টার বা কিচ্ছু লাগানো নেই এই ক্লিপসে। আমরা যা দেখেছি আপনাদেরও সেটাই দেখাচ্ছি। এই কেভটা পুরো আনন্যাচারালি ভীষণ ব্লুভাবে জ্বলছিল এবং মনে হচ্ছিল সত্যিই বোধহয় ভেতরে কেউ নীল লাইট জ্বালিয়ে রেখেছে। আমাদের সাথে যিনি গাইড ছিলেন তিনিও খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন যে কেন এই কেভের কালার ব্লু হয়। Limestone, this is the white sand that is very rare and it's just there. Nobody puts it there. It was always there, and that is the principle. All the light that goes down, it is reflected from that sand back inside. That also means that the shade of blue, you can imagine that shade of blue is always changing as the sun rises, or maybe weather conditions, cloudiness, morning mist, I believe even the air pressure. Everything influences what is going on inside of the cave. Basically, whatever is going on outside, through this system of light, natural light, it is projected inside. Here is the thinnest part. You heard that you cannot swim in a blue cave for more than 10 years. They just forbade it because it's usually very, very busy. People don't get this beautiful moment as we have now. We're alone, we're in peace, we can feel the cave, hear the cave. Imagine August, because it's very popular, there would be 4 boats at the time inside. And that's why they just তো উনি বোঝাচ্ছিলেন যে এই ব্লু কালার কিন্তু সবসময় থাকে না, দিনের কখন আপনি আসছেন সেই সময়ে ডিপেন্ড করে কিন্তু এই ব্লু কালারটা দেখা যায়। এয়ার প্রেশার, সূর্যের আলো, সেদিনে ক্লাউডি আছে কি না, এবং এই কেভের নিচে যে সাদা রঙের বালি অর্থাৎ হোয়াইট স্যান্ড থাকার জন্যই কিন্তু এরকম ব্লু লাইট দেখতে পেয়েছি। আর উনি এটাও বলছিলেন যে আমরা খুব ভালো টাইমে গেছি যে নীল রঙটা আমরা দেখতে পেয়েছি সেটা দেখার জন্য। তো বাইসেভো আইল্যান্ড থেকে বেরিয়ে এখন আমরা চলেছি আমাদের নেক্সট আইল্যান্ডের পথে, সেটা হলো ভিস আইল্যান্ড। এই আইল্যান্ডটা মূলত ফিশারম্যানদের জন্য, তবে এত সুন্দর ছোট্ট একটি শহর যে পায়ে হেঁটেই কিন্তু আপনারা পুরো শহরটাকেই দেখে ফেলবেন। তার সাথে এত ক্লিয়ার বিচেস ছিল যে এখানে কিন্তু অনেকে থাকাও পছন্দ করেন। স্প্লিট থেকে রেগুলারলি এখানে বোট আসে এবং আপনারা যদি চান তাহলে এখানেও কিন্তু 1-2 দিন স্পেন্ড করতে পারেন। এত শান্ত নিরিবিলি শহর কিন্তু আমরা অনেক কম দেখেছি। তো এই ভিস আইল্যান্ড থেকে বেরিয়ে আমরা চলে এসেছি স্টিনিভা কোভে। এটা নাকি ইউরোপের ওয়ান অফ দ্য ভোটেড বেস্ট বিচেস। খুব ছোট্ট বিচ, তবে এখানে জলটা এতই শ্যালো যে এখানে বোট কিন্তু পার্ক করতে পারে না বা অ্যাঙ্কার করতে পারে না। তো সেই জন্য এই বিচে যেতে গেলে আপনাকে সুইম করে যেতে হবে, বা এই যে ভিস আইল্যান্ডে গিয়েছিলাম ওখান থেকে একটি ছোট্ট গ্রাম আছে, সেখান থেকে হাইকিং করে সেই পথে আসতে হবে এই বিচে। তো আমাদের অপশন ছিল যে যেখানে বোটটা দাঁড়িয়েছিল সেখান থেকে ইফ উই ওয়ান্ট তাহলে আমরা সুইম করে ওখানে যেতে পারতাম। তবে সেদিনে একটু ঠান্ডা ছিল জলটা, তাই আমরা কেউই বোটের যে গ্রুপের যারা ছিল
তারা কিন্তু কেউই আর নামেনি। তো স্টিনিভা কোভ থেকে বেরিয়ে আরও কিছুক্ষণ গেলে চলে আসবে বুডিকোভাক আইল্যান্ড। এটাও একটি সুন্দর নির্জন আইল্যান্ড। প্রচুর পিকক্স ছিল বা ময়ূর ছিল এখানে, এবং সেখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা আবার চলেছি আমাদের আজকের ট্যুরের লাস্ট আইল্যান্ড ভারে। ভার হলো অন্যতম বড় আইল্যান্ড স্প্লিটের মেন টাউনে যদি অনেকে না থাকে তারা কিন্তু ভারেও থাকে, এবং ভারে কিন্তু অবজারভেটরিও আছে একটি। তো এমনি তো যে হিস্টোরিক্যাল স্কোয়ারটা আছে সেটাও খুব সুন্দর, আর তার সাথে ছিল রিভার প্রমেনেড। এর পরেও যে ভারের যে টাউনটা সেটা একটু এক্সপ্লোর করছিলাম আমরা, এবং করতে করতে জানতে পারি যে সেখানে একটি ফোর্ট আছে, ফোর্ট তিচা ফোর্ট বলে, যেখান থেকে অ্যাকচুয়ালি পুরো ভারটাই খুব সুন্দর দেখা যায়। তো আমাদের হাতে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো ছিল এখানে স্টপ। তো আমরা হাইক করে এই ফোর্টে উঠি, এবং এখান থেকে পুরো ভার আইল্যান্ডেরই এত সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছিল যে আমাদের তরফ থেকে কিন্তু হাইলি রেকমেন্ড হবে যে আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই ফোর্টে আসবেন এই ভিউ পয়েন্টটাকে দেখার জন্য। স্প্লিট থেকে কিন্তু ভারে প্রায়শই ফেরি আসে। আগের যে আইল্যান্ডগুলো গেছি সেগুলোতে অত বেশি ফেরির চলাচল না থাকলে, মানে যে লোকাল ফেরিগুলো থাকে সেগুলোর অত কানেকশন না থাকলেও ভারে কিন্তু স্প্লিট থেকে প্রতিনিয়তই এবং অনেকগুলো করে দিনে ফেরি আসে। তো সারা দিনের পর জাস্ট সানসেটের সময় আমরা আবার চলে এসেছি মেনল্যান্ড স্প্লিটে। এখন সানসেট হচ্ছিল, এবং আগের দিন যে আমরা ডায়োক্লেশিয়ান প্যালেসে গিয়েছিলাম তার নিচে সেলার্স আছে, অর্থাৎ কিছু সুড়ঙ্গ আছে। তো এখানে যে গেম অফ থ্রোনসের ডেনেরিস টারগেরিয়ানের যে ড্র্যাগনসগুলোকে রাখার দৃশ্য ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই ডায়োক্লেশিয়ানের যে টানেলসগুলো আছে বা সেলার্স আছে সেখানেই শ্যুট হয়েছিল। এই জায়গাটা পার্টিকুলারলি ফ্রি না, তো এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো আগের দিন আমরা যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল আমাদের বাকিটা এক্সপ্লোর করতে করতে এখানে ঢুকতে পারিনি, তাই আজকে বোট থেকে নেমেই আমরা চলে এসেছি ডায়োক্লেশিয়ান প্যালেসের এই সেলার্সগুলোকে এক্সপ্লোর করতে। তো 2 দিন স্প্লিটে থাকার পর আমরা চলেছি আমাদের লাস্ট গন্তব্যে ক্রোয়েশিয়ার, সেটা হলো ডুব্রোনিকে। জাগ্রেব থেকে ডুব্রোনিক যদি আপনারা ডাইরেক্ট আসতে চান তাহলে কিন্তু ফ্লাইটেও আসতে পারেন, তবে আমরা যেহেতু বাসে এসছিলাম তাই ডুব্রোনিক আর ক্রোয়েশিয়া মানে জাগ্রেবের মাঝখানে স্প্লিটে ব্রেক নিয়ে এসছিলাম। জাগ্রেব থেকে স্প্লিট যেমন 4 ঘন্টা লাগে, তেমনি স্প্লিট থেকে ডুব্রোনিকও কিন্তু ঠিক ওই 4-4.5 ঘন্টার বাস রাইড, এবং পুরো রাস্তাটাই এরকম অসাধারণ সমুদ্রের পাশ দিয়ে। যেহেতু একটু পাহাড়িও তাই মাঝে মাঝে বাসটা পাহাড়ে উঠছিল, এবং যখন নামছিল তখন অসাধারণ লাগছিল। তবে এই যে স্প্লিট থেকে ডুব্রোনিকের রাস্তা সেটার অল্প কিছুটা কিন্তু বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা বলে যে দেশটা আছে সেখান থেকে পাস হয়। তো আমরা ভেবেছিলাম বাসটা বোধহয় সেখান থেকেই যাবে, কিন্তু দেখলাম যে একটি ব্রিজ আছে সেটা দিয়ে বাইপাস করে, মানে বেসিক্যালি বাসটা ক্রোয়েশিয়া থেকে আর বেরোয়নি। তো সেরকমভাবেই আমরা ডুব্রোনিকে পৌঁছে গেছি, আর এখন আমরা চলে এসেছি ডুব্রোনিকের ওল্ড টাউনে। তো এই ওল্ড টাউনটা কিন্তু অ্যাকচুয়ালি ফিচার হয়েছে কিংস ল্যান্ডিং হিসেবে ইন গেম অফ থ্রোনস। এর ভেতরেও প্রচুর হোটেলস আছে, ক্যাফেজ আছে, রেস্টুরেন্টস আছে, কিন্তু আমরা এর ভেতরে নেই কারণ আমাদের একজন অ্যাডভাইস করেছিলেন যে ভেতরটা পুরো কবল স্টোন দিয়ে তৈরি আর কার ফ্রি জোন। তো এখানে থাকতে গেলে আপনাদের হোটেলটা কিন্তু একটু হাই ফ্লোরে হবে, এবং লাগেজ নিয়ে আসার জন্য ভীষণ প্রবলেম। তো এই ওল্ড টাউনের বাইরেই কিন্তু সি সাইডে প্রচুর সুন্দর সুন্দর হোটেলস আছে, আমরা সেখানেই ছিলাম, এবং কস্টও কিন্তু অনেকটা কম ওল্ড টাউনে থাকার থেকে। তো এখানে এসে এই যে ওল্ড টাউনের যে কিংস ওয়ালস আছে এটাকেই কিংস ল্যান্ডিং হিসেবে দেখানো হয়েছে গেম অফ থ্রোনসে। এটা ফ্রি না, একটু কস্টলি ছিল, এন্ট্রেন্স ফি দিয়ে ঢুকতে হয়েছিল, এবং এই পুরো টোটাল যে ওয়ালটা সেটা প্রায় 2 কিলোমিটার মতো ইন লেংথ, আর এটাকে পুরো হেঁটে হেঁটে দেখার জন্য প্রায় 1.5 থেকে 2 ঘন্টা তো আপনি আরামসে ধরে রাখুন, কারণ প্রত্যেকটা নুকস অ্যান্ড কর্নারে গেম অফ থ্রোনসের যে শুটিং এরিয়াগুলো সেগুলো কিন্তু আপনারা স্পট করতে পারবেন।
তো আমরা কিছু গেম অফ থ্রোনসের যে সিন আছে সেগুলোকে রিক্রিয়েট করার চেষ্টা করেছিলাম, এবং এই ভিডিওর এন্ডে কিন্তু আমরা সেই একটি কম্পাইলেশন ফাইল রেখেছি। তো প্লিজ কাইন্ডলি ওয়াচ আওয়ার ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল। পুরো যে লেংথ অফ দ্য ওয়াল আছে, সিটি ওয়াল আছে, সেটা হাঁটতে হাঁটতে কিন্তু অসাধারণ ভিউজ পাওয়া যায়, এবং গেম অফ থ্রোনসের কিছু কিছু সিন যেন জীবন্ত হয়ে ওঠে এই ওয়ালে। আমাদের তো মনে হচ্ছিল যে পুরো কিংস ল্যান্ডিং দিয়ে হাঁটছি। তবে এই যে পুরো 2 কিলোমিটার স্ট্রেচের যে ওয়াক, এখানে কিন্তু কোনো রকম শেড বা ওখান থেকে নামারও কিন্তু কোনো জায়গা নেই। তাই আপনাদের একবার উঠলে কিন্তু এই 2 কিলোমিটার ওয়ালটাও কমপ্লিট করতে হবে। তাই ভালো জুতো এবং জল নিয়ে যাওয়াটা খুবই কিন্তু নেসেসারি। এই স্ট্রাকচারটা দেখে কি কিছু মনে পড়ছে? এখানে কিন্তু ডেনারিস টারগেরিয়ানের একটা অতিরিক্ত সুন্দর সিন ছিল। এই যে ভিডিওটি আছে এর এন্ডে কিন্তু আমরা কিছু সিন রিক্রিয়েট করে দিয়েছি, তাই এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে ভুলবেন না। আর এখানে আপনারা চাইলে কিন্তু প্রচুর গাইডেড ট্যুরসও হয়। ইনফ্যাক্ট গেম অফ থ্রোনস গাইডেড ট্যুরও হয়, যেখানে পার্টিকুলারলি গাইড কিন্তু আপনাকে এমন সব জায়গায় নিয়ে যাবে যেখানে গেম অফ থ্রোনসের কিছু ইম্পর্ট্যান্ট সিনস শ্যুট হয়েছে। আর আমরা এই সিটি ওয়াল থেকে যতই বাইরের দিকে তাকাচ্ছিলাম তখনই মনে হচ্ছিল যে পুরো কিংস ল্যান্ডিংকে যেন দেখতে পাচ্ছি। তাছাড়াও যে এড্রিয়াটিক সি আছে সেখানেও কিন্তু বোট ট্যুরস হয় সামারে, তবে অক্টোবর অবধি হয়। আর এই স্টেয়ার কেসটাকে কি আপনারা চিনতে পারছেন? এটা হচ্ছে সেই ফেমাস জেসুইট স্টেয়ার কেস যেখানে সার্সি ল্যানিস্টারের ওয়াক অফ শেম ফিল্ম হয়েছিল। তবে আপনারা যদি গেম অফ থ্রোনসের ফ্যান নাও হন, এত ঐতিহাসিক ভ্যালিউ রাখে ডুব্রোনিক যে এখানে আসা কিন্তু মাস্ট। এত সুন্দর সুন্দর আর্কিটেকচার এবং পুরো অন্যরকম অন্যান্য ইউরোপিয়ান সিটিজের থেকে। তো যেহেতু গেম অফ থ্রোনসের পরে ডুব্রোনিক ভীষণ ট্যুরিস্টি হয়ে গেছে, তো এখান থেকে এই যে ডুব্রোনিকের মেন আইল্যান্ড থেকে একটি ট্যুর হয় তার আশেপাশেরই একটি আইল্যান্ড যেটার নাম হলো লোকরাম আইল্যান্ড। তো এই লোকরাম আইল্যান্ড কিন্তু অ্যাকচুয়ালি বাদুড় বা সোনার নিয়ে রিসার্চের জন্য এখানে রিসার্চ সেন্টার করা আছে। তো সন্ধ্যের পরে কিন্তু এখানে আসা অ্যালাউড না। আর যে গেম অফ থ্রোনসে সিটি অফ কার্থ ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই লোকরাম আইল্যান্ডে শ্যুট হয়েছে। আর এখানেই এই যে হলসগুলো দেখলেন, সেখান থেকে কিছুটা এগিয়ে আসলেই পুরো গেম অফ থ্রোনসের যে হাউসেস আছে তাদের একটি হিস্ট্রি দেওয়া, এবং সব শেষে রয়েছে দ্য আয়রন থ্রোন। এখানে কিন্তু বসা একদম ফ্রি, কোনো রকম টিকিট লাগে না। যে বোটে আপনারা যে ভাড়াটা দিয়ে এলেন, ব্যাস সেইটুকুই কিন্তু এই খরচা লোকরাম আইল্যান্ডে আসতে গেলে। তবে এমনিও এত সুন্দর ছিল আইল্যান্ডটা, এখানে কিন্তু আসলে বেশ ভালোই লাগবে। এছাড়াও এই যে আইল্যান্ডের একটি দিকে রয়েছে দ্য ডেড সি, অর্থাৎ এই যে লেকটি রয়েছে এখানে সল্ট কন্টেন্ট এতটাই বেশি যে ডেড সির মতো কিন্তু আপনারা এখানে ফ্লোট করতে পারেন। আর আপনারা যদি চান পুরো আইল্যান্ডে কিন্তু নানান হাইকিং পয়েন্টসও আছে। একটি ফোর্ট রয়্যাল বলে জায়গা আছে যেটা এই আইল্যান্ডের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, যেখান থেকে অ্যাকচুয়ালি নেপোলিয়ানের আর্মিরা এখানে ডিপ্লয়েড ছিল ফর ওয়াচিং। আর এখন আমরা আবার চলে এসেছি ফোর্ট লোভরিজেনাকে। তো এটা অ্যাকচুয়ালি গেম অফ থ্রোনসের দ্য রেড কিপ। তো এখান থেকে এই যে পুরো কিংস ল্যান্ডিংটা বা সিটি ওয়ালটা এরকম করে দেখা যায়। তো আমাদের ডুব্রোনিক অ্যান্ড ক্রোয়েশিয়া ট্রিপ শেষ। এবার আমরা চলেছি আবার এয়ারপোর্টের পথে টু বোর্ড আওয়ার ফ্লাইট টু ব্রাসেলস। আর আপনাদের জন্য রইল আমাদের রিক্রিয়েটেড কিছু সিনস ফ্রম গেম অফ থ্রোনস। আর আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই ডু সাবস্ক্রাইব টু সুটকেস কাপল। দেখা হবে আবার পরের ভিডিওতে।